প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা। আর আপনাদের সাথে আছি আমি সাবিনা সাবি। আপনারা যেমনটি জানেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু চলচ্চিত্র শিল্পে অস্থিরতা বিরাজ করছে, আমরা সবাই জানি। আর এদিকে চলছে এ ওকে বয়কট করছে, আবার ও একে বয়কট করছে। আমরা দেখেছি 16টি সংগঠন কিন্তু সেন্সর বোর্ডের সামনে তারা আন্দোলন করেছে। নবাব এবং বস 2 এই দুটি সিনেমার বাতিলের ঘোষণার মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনটি আরো জোরদার হয়েছে। বিভিন্ন সময় কিন্তু আমরা দেখছি যে চলচ্চিত্র শিল্পের যে অস্থিরতার কথা বলছিলাম সেটি দিন দিন বাড়ছে এবং এক পর্যায়ে চলচ্চিত্রের যে সিদ্ধান্তগুলো সেটি এখন তথ্য মন্ত্রণালয় ছাড়িয়ে চলে গেছে উচ্চ আদালতের কাছে। এই সবকিছু নিয়ে আমরা আজকে সাজিয়েছি আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা। সেটি হচ্ছে সিনেমায় রাজনীতি, রাজনীতি সিনেমা। আজকে আমাদের অতিথি যারা আছেন তাদের সাথে একটু যদি দর্শকদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন চলচ্চিত্র অভিনেতা ফারুক, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি এবং চলচ্চিত্র গবেষক অধ্যাপক ডক্টর জাকির হোসেন রাজু, যিনি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতিও। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে এসেছেন, আমাদের এই স্টুডিওতে সংযুক্ত হয়েছেন। প্রথমে যদি আমি একটু চলচ্চিত্র অভিনেতা ফারুক ভাইয়ের সাথে কথা বলি। ফারুক ভাই, যেমনটি আপনি জানেন যে আমি বলছিলাম যে আজকে কিন্তু আমরা বিষয় নির্ধারণ করেছি সিনেমায় রাজনীতি, রাজনীতি সিনেমা, কি বলবেন? হ্যাঁ, ঠিকই তো আছে। সিনেমা তো রাজনীতির বাইরে নয়, আর রাজনীতির কথা তো সিনেমাতেই বলা হয়, সঠিক কথাগুলো এই চলচ্চিত্রেই বলা হয়। এটাকে তো অবশ্যই বলা যায় রাজনীতি সিনেমা, সিনেমা রাজনীতি। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা এই চলচ্চিত্র শিল্পে, যেটা আমি বারবারই বলছিলাম যে আমরা কিন্তু অস্থিরতা দেখছি এবং এই যে ইলেকশন, যে নির্বাচনটি হলো তখন থেকে কিন্তু আমরা দেখেছি নানান ধরনের নাটকীয়তা, নানান ধরনের সিনেমা চলছে। এই ধরনের সিনেমা তো আমরা আসলে দেখছি কয়েক সপ্তাহ ধরে, কিন্তু আসল সিনেমাটা কোথায় আসলে আপনি যদি আমাদের একটু বলেন। না, সেটা হলো যে এই যে ইলেকশনের পর থেকে যে সিনেমা দেখছেন, এটা আমি জানি না কেন তো আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এই যে ইলেকশন, এখানে কিন্তু এই নাটকটা ঠিক হয়নি। আমার মনে হয় এই জায়গাটিতে আমরা একটু হলেও নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি। এটা ঠিক হয়নি। যেটা সত্য সেটাকে মানা উচিত, আর মিথ্যা নিয়ে চিৎকার করলে কোনো লাভ হয় না। এটা আমাদের সঠিক না এই জিনিসটা। এটাকে কোনোদিনই আমি জায়গা দিতে পারি না। আমি সবসময় বলবো যে এটা ঠিক না। ওমর সানি, আপনার কাছে জানতে চাইছি, ফারুক ভাই যেটি বলছেন আপনি কি বলবেন? আসলে কোনো রাজনীতি কিন্তু ন্যাক্কারজনক হোক, এটা আসলে ঠিক না। কিন্তু যখন নাকি ঘটনাটা একটু উল্টাটা হয়ে যায়, দেখুন হার জিত কিন্তু কোনো ফ্যাক্টর না, কিন্তু হার জিতের মানুষের জীবনে এটা অহরহ হয়ে যায়। এর আগেও আমি অনেকবার নির্বাচন করেছি, কিন্তু এর আগে একবার আমি বেশ 52 ভোটে আমি হেরেছি। তারপরে কিন্তু আমি সবার সাথে চেয়ার আপ করেছি। কিন্তু এইবার নির্বাচনটা ঠিক আছে, নির্বাচন তো নির্বাচনের জায়গাটাই হবে, কিন্তু যখন নাকি নির্বাচনের ফলাফল সবকিছু ক্যালকুলেটরের সবকিছু মিলে যদি একটা হজবরল ব্যাপার গিয়ে দাঁড়ায়, আমি কিন্তু মেনেই কিন্তু আমি কিন্তু বাসায় চলে গেছি। যখন নাকি দেখলাম যে আমাকে আমার এক ক্লায়েন্ট, আমার এক লোক যখন আমাকে দেখালো শিটটা, যে সিস্টেমটা কিন্তু এই হওয়া উচিত না, তখন আমি নিজে এটাকে স্টাডি করার চেষ্টা করলাম যে আসলে কি না। কিন্তু ওমর সানি, আমরা তো আসলে এই বিষয়গুলো সবাই কম বেশি জানি যে ইলেকশনের পর কি হলো বা হার জিতের বিষয়টি সবকিছু মিলিয়ে আসলে আসল কাহিনীটা কি আপনি যদি আমাদের বলেন, যেটা আমি ফারুক ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আসল সিনেমাটা আসলে কোথায়। না, আমি কিন্তু আমার বলা কিন্তু শেষ হয়নি, আপনি আমাকে থামিয়ে দিলেন। জি, সেটা হচ্ছে যে আমি তখন আপিল বোর্ডের কাছে আমি এটাকে জানার চেষ্টা করলাম। আমি কিন্তু এটা বিচার না, কোনো কিছু না, আপিল বোর্ডের কাছে আমি জানার চেষ্টা করলাম যে যে রেজাল্টটা হলো এই রেজাল্টটা কি। তখন রেজাল্টটা সে আমাকে, আপনারা সবাই জানেন এটা একটা পুরনো একটা ইতিহাস, এবং একটা সময় গিয়ে দেখা গেল যে একজন পাশ করলো আবার আরেকজন ফেল করলো, সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা অবশ্যই আমি ফারুক ভাইয়ের সামনে অনেক ছোট মানুষ,
উনি আমার গুরুজন মানুষ, চলচ্চিত্র অনেক বছর আগে এসছে। তো আমার যত অবধি আমি চলচ্চিত্রে এসছি কিনা এই ধরনের কিন্তু ইলেকশন আমি দেখিনি। এর আগে হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু এই ধরনের কোনো ইলেকশন হয়নি। এই ধরনের হযবরল একটা মানে প্রশ্নবোধক ইলেকশন এর আগে কখনই হয়নি, এ প্রথম। আমার মনে হয় ইট ইজ মাই ফার্স্ট টাইম যে আমার জীবনে আমি, কারণ এর আগে আমি 4 থেকে বোধহয় 5 বার ইলেকশন করেছি চলচ্চিত্র শিল্পী সমিতির, কখনই আমি এটা পাইনি, কিন্তু এইবার এই হযবরল ব্যাপারটা আমি পেলাম। রাজু ভাই, আপনি যদি বলেন যে এই যে সিনেমা শিল্পীর কাজ, নতুন ভাবনা সিনেমা আসলে তৈরি করা, আপনি একজন চলচ্চিত্র গবেষক, আপনি কি বলবেন যে আসলে নিশ্চয়ই রাজনীতি করা সিনেমার মানুষের কাজ নয়? আপনি ঠিকই বলেছেন, মানে সরাসরি রাজনীতি করা সিনেমার মানুষের কাজ নয়, কিন্তু এটা আবার ভুলে গেলে চলবে না যে চলচ্চিত্র একটা গণমাধ্যম হিসেবে এত শক্তিশালী যে এখানে কিন্তু আপনার রাজনীতি বা রাজনৈতিক ভাবনা এবং রাজনীতি সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত। আর আরেকটা হলো যে চলচ্চিত্র তো একটা সাধারণ বাণিজ্যিক বা শিল্প মাধ্যম নয়, এটি একটা ব্যাপক মাধ্যম, এবং সেই কারণে আমরা দেখি যে রাষ্ট্রীয় যে কাঠামো তার সাথে কিন্তু চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খুব নিবিড় যোগাযোগ। আমি যেটি শুনছিলাম, মানে আপনি যেটি আলোচনা করছিলেন ফারুক ভাইয়ের সাথে এবং জনাব ওমর সানির সাথে, সাম্প্রতিক যে ঘটনাগুলো হয়েছে আমাদের ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পী সমিতির মধ্যে কিছু ঘটনা, এবং পরবর্তীতে আপনার যৌথ প্রযোজনার ছবি প্রদর্শন করা না করা ইত্যাদি নিয়ে, আমার মনে হয় যে আমি যেহেতু সরাসরি ইন্ডাস্ট্রিতে অংশগ্রহণকারী নই, বরং আমার কাজ হচ্ছে আপনার অনেক বছর ধরে চলচ্চিত্র নিয়ে শিক্ষা, গবেষণা এবং ক্রিটিসিজম, বাংলাদেশের সিনেমা নিয়ে আমি বই লিখেছি, লন্ডন থেকে আমার বই পাবলিশ হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু যেটা মনে হচ্ছে যে এই সাম্প্রতিক ঘটনাগুলো কিন্তু অনেকগুলো পূর্বতর ঘটনার একটা প্রকাশ মাত্র। এটা কিন্তু এমন না যে গত 100 দিনেই একটা মানে আমরা একটা বড় মোড় নিয়েছি, যেগুলো আমরা এর আগে খুব লক্ষ্য করে দেখিনি। আমাদের চলচ্চিত্র শিল্পের যে কাঠামো, এটি যেইভাবে আপনার দেশীয় সিনেমার জন্য আমাদের প্রেক্ষাগৃহগুলোকে আমরা গত 4-5 দশক ধরে শুধুমাত্র নির্ধারণ করে রেখেছি যে কোনো বিদেশি বা অন্তত প্রতিবেশী দেশের ছবি আমাদের এখানে প্রদর্শিত হবে না। 1965 সালের আমরা জানি যে পাক ভারত যুদ্ধের পর থেকেই এটি চলে এসছে। তো এইভাবে আমরা প্রোটেকশন দিয়ে যে দেশীয় চলচ্চিত্র শিল্পকে গড়ে তোলার চেষ্টা করি। রাজু ভাই, আপনার কাছে আবারও আসবো আমি, তার আগে একটু ফারুক ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি যে ফারুক ভাই, যেটি বলছিলেন রাজু ভাই যে অনেকগুলো পূর্বতর বিষয় কিন্তু এই 100 দিনের ঘটনার মধ্যে ঘটেছে, আসলে একদিনের ঘটনায় কিন্তু এই ঘটনাগুলো হয়নি, জন্ম হয়নি, আপনি কি বলবেন? হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু রাজু সাহেবের কথার উত্তর দেওয়ার আগে আমি আমার ছোট ভাই, আমি অনেক স্নেহ করি সানিকে, ওর কিছু কথা আজকে আমার খুবই খারাপ লেগেছে। সেটা হলো হযবরল যে শব্দটা ব্যবহার করেছে, এটা আমার কাছে গ্রহণযোগ্যতা পায়নি। কারণ এখানে আমি ইনভলভ ছিলাম, আমি দেখেছি, এবং আমি নির্দ্বিধায় বলতে পারি এই শিল্পী সমিতি আমি সৃষ্টি করেছি, এবং শিল্পীদের জন্য, কলাকুশলীদের জন্য এই সংগঠনটি করা। এখানে বহু বছর পরে এবার ইলেকশনে আমি এসেছিলাম, এবং আমি অনেক কিছু দেখেছি। তবে আমি একটু কষ্টই পেলাম, কারণ সানি নিজে এসে স্বীকার করে গেছে যে না, সব ঠিক আছে। এই জায়গাটাতে আমার মনে হয়েছিল যে আমাদের সবাই মরেনি, এখনো বেঁচে আছে। তো ওর এই কথাটা আজকে আমার কাছে ভালো লাগেনি। আর একটা কথা, যে রাজু সাহেবের যে কথাটা, যে পূর্বের বলতে বহু বছর আগে থেকেই আমাদের একটি গ্রুপ স্বাধীনতা যুদ্ধের পর থেকে, যেমন একের পর এক ছবি এখানে হয়েছে, লোকাল প্রোডাকশনও হয়েছে, অনেকগুলো ভালো ভালো ছবি হয়েছে। এই ভালো ছবির মাঝখান দিয়ে একটি গ্রুপ সব সময় তারা চান্স নেয়ার জন্য ঘুরঘুর করতেন। তারা এই জয়েন্ট ভেঞ্চার শব্দটি ব্যবহার করে তারা বেশ কিছু ছবি বানিয়েছেন যেটা জয়েন্ট ভেঞ্চার নয়। এবং ধীরে ধীরে আরেকটি জিনিস যেটা রাজু সাহেবের সাথে আমার এক হতে হয়, যে পূর্বের বলতে আমি যেটা বুঝি, আমি জানি না
উনি তো গবেষক, উনি বলতে পারবেন ওনার ভাষায়। আমার ভাষায় যদি আমি বলতে যাই যে এখানে একটি বড় জিনিস যে সিনেমাটা কি, যেটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, সিনেমাটা আমরা যখন কাজ করেছি এবং সানিরাও পেয়েছে, সেটা হলো অ্যানালগ সিস্টেম। এই আমি 1 মণ আমার কাঁধে নিতে পারি, হঠাৎ করে যদি কেউ 10 মণ আমার কাঁধে দিয়ে দেয় তখন আমি কিন্তু পাগল হয়ে যাব, আমি কিন্তু বানাতে পারবো না কিছু। মানে ডিজিটাল সিস্টেমটা হুট করে চলে এসছে। এই জিনিসটা এইভাবে আসাটা আমার মনে হয় ঠিক হয়নি। এটাও একটা জ্বালা যন্ত্রণা যে মানুষকে বলা, টোটাল ইন্ডাস্ট্রির বলা উচিত ছিল তখন আমাদের গভর্নমেন্টকে যে আপনারা এই সিস্টেমটাকে আমরা যাতে খুব সহজে নিজের আয়ত্তে আনতে পারি এটার কিছু ব্যবস্থা করে দিন। সেই জন্যে আমি প্রথমেই আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এবার এই চলচ্চিত্রের যে আমাদের রাষ্ট্রীয় পুরস্কার, যে এই পুরস্কারে তিনি স্পষ্ট বলে দিয়েছেন শিল্পীদের কথা। তিনি যে কত বড় শিল্পী মনা মানুষ, ওই বক্তব্য যেটা উনি দিয়েছেন তাতে কিন্তু বেরিয়ে এসছে যে আপনাদের যা যা প্রয়োজন সব আমরা দেব। এটাই কিন্তু আমাদের মূল ওই সিনেমা, যে সিনেমার কথা আপনি বলছেন, সেই সিনেমাটা হলো এটা যে আমাদের ডিজিটাল সিস্টেম হয়েছে, আমাদের কোনো প্রজেক্টর নেই, এফডিসির নেই, আমাদের নেই, বা সিনেমা হলের মালিক যারা তাদের নেই। যেমন ইন্ডাস্ট্রি বলে যে ডিক্লারেশনটা হয়েছে এটাও ওই দিন তিনি বলেছেন। আমার বক্তব্য হলো যে ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট যেটা, এটা আমাদের দিয়েন না, এটা ওই সিনেমা হলের মালিক যারা আমাদেরকে পর ভাবেন তাদেরকে কিন্তু আমরা পর ভাবি না। আমাদের এই পরিবারেরই একটা বড় অংশ এই সিনেমা হলের মালিক যারা, তাদেরকে বহুবার বলা হয়েছে আসেন আমরা বসি কথা বলি, কিন্তু ওনারা কেন জানি না বারবার দূরে থাকেন, গুড়িমুড়ি করতে থাকেন। মানুষের তো আলাপ আলোচনা করা যায়। এই যে জায়গাটা পূর্বের বলতে আমরা কিন্তু এটাই বুঝি, যেমন সিনেমা হলকে ঠিক করা, এখানে ডিজিটাল সিস্টেমের যে সমস্ত আমার প্রজেক্টর প্রয়োজন, প্রজেক্টরের দরকার, এটা এমনিতে হবে না, এটা অনুদান ছাড়া, গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। এটা যখন আসবে তারপরে কথাগুলো আসবে, যে কথাগুলো আমরা নর্মালি বলে থাকি যে চলচ্চিত্র বানাতে হলে একটা ভালো গল্পের দরকার, স্ক্রিন প্লে দরকার, ডিভিশন দরকার, ডায়লগস দরকার, এগুলো আমরা বলি। চলচ্চিত্র যে রাজনীতির কত বড় কথা বলে, আমি একটা ছোট্ট ছবির একটা অংশ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিই যে একটি ছেলে মূর্খ, সে একটা ওই হেলথ কমপ্লেক্সে চাকরি করে, তো সেখানে দারোয়ান, সে একটা মেয়ের সাথে তার প্রেম, মেয়েটির সাথে ঝগড়া হয়েছে, মেয়েটি ভেবেছে আজকে ডাক্তার সাহেবকে বলতে হবে, কিছু কমপ্লেন করতে হবে ওর নামে। আইসে সকালবেলা দেখে লাইন ধরে রয়েছে গ্রামের, কারো মাথা ফেটে গেছে, কারো হাতে ব্যথা পেয়েছে ঝগড়া করে, আইসা চিৎকার করে বলছে ডিসিপ্লিন। মানে সে নিজেও তো অশিক্ষিত, যে এই যে জিনিসটা এক সময় সে এসে দাঁড়িয়েছে, ওই মেয়েটি তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। যখন ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় তখন সে বলছে ক্যামেরায়, দেখলেন তো যে কি অবস্থা দেশের, যে অসুখ বিসুখ এমন ভাবে ছেয়ে গেছে যে এটা ডাক্তার আর ওষুধে করবেটা কি। যে এই যে ধরনের যে মেসেজগুলো আমরা দিয়ে থাকি, যে কারণে এই কথাটা প্রথমে বলেছি যে হ্যাঁ, রাজনীতির বাইরে কিন্তু আমরা নই। সানি ভাই, আপনি কি একমত কিনা? আমি কোনো বিষয় যদি আমার বড় ভাই মিয়া ভাই যদি কোনো কষ্ট পেয়ে থাকে, তার জন্য আমি পুরো ওনার কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমাকে মাফ করবেন, কিন্তু তারপরও আমি বলবো এটা হযবরল একটা ইলেকশন। আপনি আমাকে ক্ষমা করবেন এই কারণে যে আমি যদি ইলেকশন কমিশনার পেতাম তাহলে এই ধরনের কোনো সিচুয়েশন হতো না মিয়া ভাই, এই ধরনের সিচুয়েশন হতো না। আমি কাকে কি বলছি না বলছি হয়তোবা আপনি নিজেও খুব ভালো করে জানেন। আমি যদি আপনাকে আমার ফ্যামিলির ফাদার হিসাবে পেতাম তাহলে আমার ফ্যামিলিতে কেউ ভাত পাবে কেউ ভাত পাবে না, এই ধরনের সিচুয়েশন হতো না। এর জন্য হাসবেন না, এই জন্য আপনি একটু দায়ী আছেন। আপনি আমাদেরকে মানুষ করেন না কেন? পিটায় মানুষ করেন। আমরা তো মানুষ হতে চাই, আপনার মতো মানুষ হতে চাই, কিন্তু আপনি যখন নাকি মানুষ হতে বলি তো না 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 ফারুক ভাই,
আমি এখনো বলছি, আপনার সামনেই বলছি, হ্যাঁ, কারণ এটা একটা মানে সবাইকে আবার তোমার মতো ভেবো না। আমি 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 একটা কথা বলি, আমি 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 চলচ্চিত্রে অকপটে, এটা ফারুক ভাই নিজেও জানে, আমি ফারুক ভাইকে কথা বলার স্টাইলে বলেন সবকিছু, খুব ঠোঁটকাটা মানুষ আমি, আমার চেয়ে বড় উনি। তো যাই হোক না কেন, চলচ্চিত্রের এই যে জায়গাটার পাস্ট ইজ পাস্ট, কি বলে, ইলেকশনের ব্যাপারটা আমি আর আর্গুমেন্টে যাব না, কিন্তু চলচ্চিত্রের বর্তমান যে সিচুয়েশন আছে, এই যে হুট করে আপনার ডিজিটাল চলে আসলো, অ্যানালগটা দেখুন, আমি একটা কথা বলি, অ্যানালগ টাইপের, অ্যানালগে আমি যখন নাকি কাজ করেছি তখনকার সময় আমি বিগেস্ট ডাইরেক্টর পেয়েছি এস এ মিন্টু সাহেবকে, গাজী মাজুল আনোয়ারকে, দিলীপ বিশ্বাস সাহেবকে, আমি পেয়েছি ঝন্টু সাহেবকে, আমি মমতাজ আলী সাহেবকে পেয়েছি, মাফ করবেন আরো কয়েকজনের নাম, সোহানুর রহমান সোহান সাহেবকে পেয়েছি, এফআই মানিককে পেয়েছি আমি, তারপর চাষি সাহেবকে পেয়েছি। তারা অ্যানালগকে কিভাবে মেক করতে হয় সেটা তারা জানতো, কিন্তু এখনকার ডিজিটাল সম্পর্কে আমাদের পড়াশোনাই তো কম। আমরা যদি যে কোনো বিষয়ে আপনি নিউজ প্রেজেন্ট করছেন, এটাকে যদি আমি করা আয়ত্ত আমি না নিই, আমি কিন্তু ভালো করতে পারবো না, আমি যত বড় আর্টিস্টই হই না কেন। এটাকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমাদের এই জায়গাটা কিন্তু খুব মানে সংক্ষেপ। আমি যখন নাকি ডিজিটালে যখন হুট করে চলে আসলো, ডিজিটাল কি আমাদেরকে উপকার করেছে? উপকারও করেনি, আমাদেরকে ভালো করেনি। ইন বিটুইন একটি জায়গায় কিন্তু আমরা অবস্থান করছি। কিন্তু এই পড়াশোনাটা আমাদের করা উচিত আমি মনে করি। সেটা আমি মিন করছি আমি নিজে, আমি একজন শিল্পী, একজন প্রডিউসারকে, একজন ডাইরেক্টরকে, একজন এডিটরকে, সব সাবজেক্টই কিন্তু করা উচিত, কিন্তু আমরা কিন্তু তা কিন্তু করছি না। কিন্তু তার জন্য মুখ থুপড়ে পড়েছে। আরেকটা বিষয় আমি কিন্তু ফলো করেছি যে টেলিফিল্মের আকারে কিছু আমরা কিছু নিজেরাই কিছু মেক করছি, কিছু ফিল্ম প্রায় 30-40 লক্ষ টাকা দিয়ে একটা চেষ্টা করছি একটা কাজ করার জন্য। দেখুন, একটা চলচ্চিত্র কিন্তু 5 কোটি টাকা বানালেও কিন্তু সুপারহিট হবে এই ধরনের কোনো কিন্তু সিস্টেম কিন্তু নাই। আবার যে 30 লক্ষ টাকা দিয়ে বানালেও যে একটা ছবি চলবে না তাও কিন্তু গ্যারান্টি নেই। এটা ডিপেন্ড অন সিচুয়েশন, ডিপেন্ড অন আপনার স্ক্রিপ্ট, আর্টিস্ট, সবকিছু মিলে কাজ করতে হবে। আমরা কিন্তু সেই জায়গাটায় কি আমরা খুব এক্সপার্ট? আমরা কিন্তু এক্সপার্ট না। আমরা কি করছি, আমাদের চলচ্চিত্রের সংখ্যা হচ্ছে কম। আমি আমার ফেসবুক আইডিতে আমি কিন্তু কিছুদিন আগে আমি দিয়েছি, চলচ্চিত্রের সংখ্যা কম, আমাদের নেতা হয়ে গেছি আমরা বেশি। এই দোষটা মনে করেন যে আমি করছি, আমি কাকে বলবো? আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে গেলে একত্রিত হতে হবে। আরেকটি আমি বোধহয় আমার মিয়া ভাইয়ের কাছে আমি বলবো, সেটা হচ্ছে যে চলচ্চিত্রের প্রযোজক সমিতির যে আজকের যে গ্যাপটা আছে, ওনারা যদি অ্যাক্টিভ থাকতো, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, আমরা যদি মিলে যদি চলচ্চিত্রটাকে এটা যদি করতে পারি, কারণ এই চলচ্চিত্র তো বঙ্গবন্ধুর দেয়া গড়া, আপনাদের কাছ থেকেই আমরা শুনেছি, আপনাদের কাছ থেকেই আমরা শিখেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আছেন সেখানে তো আমাদের চলচ্চিত্রের জন্য মঙ্গল হওয়া উচিত, কিন্তু আমাদের কারণেই কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা মারামারি নিয়ে ব্যস্ত, ধস্তাধস্তি নিয়ে ব্যস্ত, একজন আরেকজনকে নিয়ে ব্যস্ত, এই তো করছি আমরা। আমাদের তো আর কি। রাজু ভাই আপনার কাছে জানতে চাইছি যে ওমর সানি যেটি বলছিলেন যে স্ক্রিপ্ট, তারপরে আর্টিস্ট, এইসবের বিষয়ে আসলে খেয়াল করা হচ্ছে না। আরো অনেক কথা বললেন উনি যে পিছিয়ে আছি কেন, বা আমরা এই পর্যায়ে আজকে এসেছি কেন। আপনি কি বলবেন, আসলে আপনার মতামত কি? আমাদের মানে আমি প্রথমে বলি যে ফারুক ভাই এবং জনাব ওমর সানি তারা তো সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং তারা অনেক মাইক্রো দৃষ্টিকোণ থেকে তাদের বিভিন্ন ক্ষোভ বা অনুভূতির কথা বললেন। আমি যেটা বলতে চাই যে আমরা যদি একটু বড় প্রেক্ষিত থেকে দেখি, তাহলে গত 10-15 বছরে বিশ্বায়নের কারণে আমাদের সিনেমার জগতে অনেক পরিবর্তন এসছে। ডিজিটালাইজেশন হচ্ছে এরকম একটা বড় পরিবর্তন।
এবং সত্যি কথা বলতে আমি তাদের সাথে একমত যে ডিজিটালাইজেশনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত নই। আমরা হঠাৎ করে আমরা একটা ডিজিটাল জগতে আমরা প্রবেশ করেছি, কিন্তু কিভাবে সত্যিকারে আমরা ডিজিটাল সিনেমা তৈরি করব, সেগুলো দেখাবো, সেটির জন্য পরিপূর্ণ কাঠামো আমাদের এখানে গড়ে ওঠেনি। আর অন্যদিকে হচ্ছে যে বিরোধটা, গত 100 দিনের যে বিরোধটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করতে বসেছি, এটাকে আমি দেখতে চাই যে বিশ্বায়নকে কেন্দ্র করে আপনার দুটি পক্ষের বিরোধ। একটা পক্ষ বলছেন যে বিশ্বায়নের এই যুগেও আমরা শুধুমাত্র আমাদের দেশীয় ছবি আমাদের দেশীয় দর্শকদেরকে দেখাতে পারবো, তার বেশি নয়। আরেকটি পক্ষ বলতে চাচ্ছেন যে আমরা বাইরের যে ছবি, আমাদের দেশের সীমানার বাইরে সেরকম ছবি যদি আমাদের এখানে প্রদর্শিত হয় তাহলেই বা ক্ষতি কি। এখন এই বিরোধটা কিন্তু খেয়াল করে দেখবেন যে এটা গত 10-15 বছর ধরে বিভিন্ন ফর্মে এই বিরোধটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসছে, এবং যেহেতু এই বিরোধটার মীমাংসা হয়নি, তার কারণেই কিন্তু আজকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুব নাজুক হয়ে পড়েছে। আমরা যদি দেখি যে নির্মিত ছবির সংখ্যা কমে গিয়েছে, অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে, এবং দর্শকের সংখ্যা কমে গিয়েছে। সার্বিকভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু খুব দুর্দশাগ্রস্ত। এবং এইখানে যারা আমরা ইংরেজিতে বলি স্টেক হোল্ডার, ধরেন শিল্পী মহল একটা স্টেক হোল্ডার, যারা সিনেমা তৈরি করছেন প্রযোজক পরিচালক তারা একটা স্টেক হোল্ডার, যারা ছবি দেখাচ্ছেন প্রদর্শক তারা আরেকটা স্টেক হোল্ডার, এবং সরকার হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আমার মনে হয় যে এই সবগুলো স্টেক হোল্ডারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতার ভাব আমরা দেখতে পাচ্ছি। এবং ফারুক ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের যারা প্রদর্শক, সিনেমা হল মালিক, তারা কিন্তু আমাদের সিনেমার প্রদর্শনের যে একটা বড় সুফল, বড় মুনাফার অংশ তারা নিয়ে যাচ্ছেন। সরকারও আসলে একটা বড় মুনাফার অংশ নিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন যে সরকার কর হিসেবে আমাদের এই ছোট্ট ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশি টাকা তারা নিয়ে যাচ্ছে, কিন্তু এই যারা বড় অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, তারাই ইন্ডাস্ট্রির জন্য, এই ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য তারা তেমন কিছু করছে না। দুঃখজনক হলেও সত্য যে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নীতিমালা, বিভিন্ন ধরনের কমিটি এগুলোর কথা বলেছেন, গত অনেক বছর ধরে বলে আসছেন, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখছি যে আজকের এই বিশ্বায়নের যুগে যেই ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেই ধরনের চলচ্চিত্র কাঠামো আমরা আমাদের দেশে দেখতে চাই, নির্মাণ থেকে প্রদর্শন পর্যন্ত দেশের ভিতরে এবং দেশের বাইরে, সেটি কিন্তু একরকম অনুপস্থিত। এবং তার জন্য কিন্তু আমার মনে হয় যে এখন যেটা বলা হচ্ছে যে যৌথ প্রযোজনা নীতিমালা নতুন করে প্রণয়ন করা হবে, একটা কমিটি গঠন করা হয়েছে, সেটি হয়তো একটা সাময়িক, আমি বলবো মলম লাগানোর মতো সমাধান। কিন্তু রাজু ভাই, আপনার সাথে কথা বলবো, আপনার মতামত জানবো, কিন্তু একটা বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা যেমনটি জানেন, আমাদের আজকের বিষয় সিনেমায় রাজনীতি, রাজনীতির সিনেমা। আর আমাদের সাথে অতিথিরা আছেন চলচ্চিত্র অভিনেতা ফারুক, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি এবং চলচ্চিত্র গবেষক অধ্যাপক ডক্টর জাকির হোসেন রাজু। আমরা আবারও যদি কথা শুরু করি, আমাদের আসলে বিরতিতে যাবার আগে কথা বলছিলাম রাজু ভাইয়ের সাথে, এবং ফারুক ভাই আপনার কাছে জানতে চাইবো যে রাজু ভাই যেটি বলছিলেন যে বিশ্বায়নের যুগে যে ধরনের কাঠামো দেখতে চাই আমরা আসলে সেটির অনুপস্থিত, আসলেই কি একটা ওই চলে আসে? রাজু সাহেব যে কথাটি বলেছেন সেটা যে এক পক্ষ চাচ্ছে যে আমার দেশে, মানে দেশীয় ছবি দেখাবেন দর্শককে, আরেক পক্ষ চাচ্ছে যে ভিন দেশ থেকে ছবি এনে দেখাবো। এটা কিন্তু আমার মনে হয় এই জায়গাটাতে আমরা একটু বোধহয় ভুল করে ফেলছি। আসলে এইটা না, সেটা হলো যে অবশ্যই এই যে জয়েন্ট ভেঞ্চার বলে একটা শব্দ বা ইংরেজি ছবি যেগুলো আসে আমাদের দেশে, অবশ্যই দেখাবে না কেন? জয়েন্ট ভেঞ্চারের ছবি হবে না কেন? অবশ্যই হবে, কারণ আমরা বছরে 100টা ছবি করতে পারছি না। আমার সিনেমা হল বাঁচবে কি করে? টোটাল চিন্তা করতে হবে। আমি শুধু একটি জায়গায় কথা বললে কিন্তু হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। আমার সানির কথাটা বড় ভালো লেগেছে যে সবাই মিলে, জানি না তুমি তোমার অন্তর খোলা, তোমার এই কথাটাকে আমি সব সময় প্রাধান্য দেব যে এই সিনেমাকে ঠিক করতে হলে সবাইকে এক হতে হবে।
এখানে পার্টিকুলার কাউকে নিয়ে কথা বললে চলবে না। এখানে আসলে জিনিসটা হলো যেটা আমার ভাই যেটা বলেছেন রাজু সাহেব, সেটা হলো যে জয়েন্ট ভেঞ্চারের ছবি, আইন কানুন যেটা আছে, গভর্নমেন্টের যে ইগুলো আছে, ক্লজগুলো আছে, এগুলোকে মেনে তারপরে জয়েন্ট ভেঞ্চার করতে হবে। এখন একটা ভিনদেশি ছবি, সেটা যদি লোকাল প্রোডাকশন হয়, আমাদের দেশে কিছুই নেই, সেটাকে এনে যদি জয়েন্ট ভেঞ্চার বলা হয় এবং ক্ষমতার বলে যদি সেটাকে চালিয়ে দেওয়া হয়, এইটা তো সহ্য করা যায় না। এখানেই কিন্তু সংগ্রামের সৃষ্টিটা হয়েছিল, যেটা সত্যি কথা। এবং এইখানেই প্রবলেমটা হলো যে এই ছবি আগে দেখেন, আমাদের মাঝখান থেকেই অনেকে উল্টাপাল্টা করে ফেলেছে, যেটা নাকি তথ্য মন্ত্রণালয় বলেছে যে আমার তো কোনো দোষ নেই। আসলে কিন্তু এক সেন্সে যদি আমরা দেখি, তাহলে খুব অল্প দোষ দেওয়া যায় তথ্য মন্ত্রণালয়কে, পুরোপুরি দেওয়া যায় না। কারণ এটা ওই প্রিভিউ কমিটি ছিল, সেই কমিটি থেকে পাশ করিয়ে নিয়েছে, কি করলো না করলো দেখার কেউ ছিল না। তো হঠাৎ করে সবাই যেন জেগে উঠেছে। এবং এটা আমি মনে করি, একদম সত্যি কথা বলি, আইন আদালত যেটাই বলেন না কেন, চলচ্চিত্র পৃথিবীর সবচাইতে বড় গণমাধ্যম। এই যে বড় গণমাধ্যম শব্দটির সাথে প্রত্যেকের হৃদয় কিন্তু বড় হতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে, এটাকে কিন্তু আমি বিশ্বাস করি। এটা যদি কেউ বলে যে না, তবে তখনই মনে হয় যে খুব ছোট মন বা আত্মা নিয়ে অনেকে চলেন। বলতে হলো কথাটা আমাকে, সেটা হলো যে আমি আদালতে যাব, আরে আমার ইমোশন, আমার দেহ, আমার মন, আমার ইচ্ছার বিরুদ্ধে আদালত কিচ্ছু করতে পারবে না। কারণ আমার ইচ্ছে হচ্ছে না, আমি আপনাকে দেখতে চাই না, আপনার সাথে আমি কাজ করতে চাই না, দ্যাটস অল। এইটা তো আদালত কিছু করতে পারে, এটা আমরা করব বসে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা কেমন যেন একটু হয়ে যাচ্ছি, এটা আমি চাই না, এটা কোনোদিনই চাইনি, এটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি। এবং সকলেরই কিন্তু একই প্রশ্ন যে এই 16 জোটের দাবি সিনেমার উন্নতির জন্যই কিন্তু ছিল, তাদের এই আন্দোলন তারা কিন্তু করেছে সিনেমার উন্নতির জন্য। কিন্তু তা হতে পারত যৌথ আলোচনা, যেটি আপনি বলছিলেন, সেটি না হয়ে ভয়ভীতি দেখিয়ে, সেটা কেন এই পর্যায়ে আজকে আসতে হলো কেন ফারুক সাহেব? আসলে ভয়ভীতি শব্দটা কিন্তু সঠিক নয়। কাউকে কেউ ভয় দেখায়নি, এটা আমি বারবার বলবো যে কেউ কাউকে ভয় দেখায়নি। 16টি বা 18টা সংগঠন এক হয়েছে যে একটা পরিবার, আমরা এই পরিবারের মাঝে এসে কথা বলো। কথাটা হলো এরকম যে এই পরিবার যারা নাকি আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়, তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি যে বঙ্গবন্ধুর সৃষ্টিকে ধ্বংস করতে দেব না। নট অনলি দ্যাট যে শুধু বঙ্গবন্ধু, এটা বললে আবার অনেকে বলে ফেলবে আমি নাকি চামচামু করি আওয়ামী লীগের। আরে ভাই, 59 বছর হয়ে গেছে, বঙ্গবন্ধুই বলছি, এটা চামচামুর কি আছে? এটা আমার ফিলিং 8 বছর বয়স থেকে। সেটা হলো যে বঙ্গবন্ধুর সৃষ্টি, এই কথাটা আমাকে বলতেই হয়, তাকে ধ্বংস করতে দেব না। এট দ্য সেম টাইম এটা বাঙালির ঐতিহ্য, এটা বাঙালির আপনার কালচার, এটাকে তুলে ধরার একমাত্র জায়গা যেটা দিয়ে সারা পৃথিবীতে আমরা আমাদেরকে পরিচয় করিয়ে দিতে পারি, আমাদের নিজের সংস্কৃতি কি, আমার দেশ কি, আমার মাটি কি, আমার স্বাধীনতা কি, সেটাকে ধ্বংস করতে দেবো কেন? ভিন দেশ থেকে একটা ছবি এনে আপনার কাছে একটু আসতে চাইছে, আমাদের কিন্তু সময় কম। যে কথাটি আমি আসলে ফারুক ভাইকে জিজ্ঞেস করেছি যে 16 জোটের দাবি ছিল সিনেমার উন্নতির জন্য, কিন্তু সেটি হতে পারতো আসলে যৌথ আলাপ আলোচনার মাধ্যমে, সেটি না হয়ে কেন ভয়ভীতি দেখিয়ে এটি আদায় করার এই পর্যন্ত আসতে হলো? আপনি কি বলবেন আসলে? আপনি কি ফারুক ভাইয়ের সাথে একমত কিনা? দেখুন, ভয়ভীতি এগুলি করা কিন্তু একদমই উচিত না, কোনো বিচার সালিসি এটাও কিন্তু উচিত না। কিন্তু সবাই মিলে যদি আমরা আলোচনাটা করতে চাই তাহলেই বেটার। ফারুক ভাইয়ের সাথে আমি একমত। কিন্তু একটা জিনিস আপনাদের মাধ্যমে একটু জানিয়ে দিতে চাই, আমি আমার বড় ভাই ফারুক ভাইয়ের কাছে এটা বিচার বলবো না, এটা কমপ্লেনই বলতে পারি। কিছু কিছু আমাদের চলচ্চিত্রের কিছু মানুষরা বোধহয় আপনি নিজেই দেখতে পারবেন যে চোরকে বলে চুরি করতে, গেরস্তকে বলে সজাগ থাকতে। এই জায়গাটার থেকে
এই জায়গাটার গ্যাপটুকু যে এই যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকুর সুযোগটাই কিন্তু তারা নিচ্ছে। এই গ্যাপ যদি না হতো তাহলে কিন্তু এই সুযোগটা তারা পেত না। এই আসলে আমি যতটুকু, আপনি অনেক বিজ্ঞ মানুষ, আপনি ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে যখনই এই ধরনের মানুষগুলি সৃষ্টি হয়েছে এবং তারা দেখবেন যে আন্দোলনের ভিতরেও আছে, আবার যখন নাকি সেন্সারে পাস হয় ছবি, যখন হিন্দি ছবি, ফারুক ভাই আপনি তখন একটু অসুস্থ ছিলেন, আমি হিন্দি ছবির যখন প্রতিবাদ হচ্ছিল তখনও দেখলাম যে সেন্সার থেকে তো আমাদের মানুষরাই তো পাস করিয়েছে, কেন পাস করালাম, তখন কেন আমি দূরে থাকলাম না? ফারুক ভাই, আপনি যদি আমাকে বলেন এই সানি তুই দূরে থাকবি, আমি তো দূরেই থাকবো। আমি আপনার থেকে দূরে করিডোর বেয়ে আমি আরেকজনকে বয়ে আসবো যে ফারুক ভাই কিন্তু এই কথা বলছে, তোমাকে কিন্তু এই প্রশ্ন করতে পারে ফারুক ভাই, তুমি কিন্তু কাউন্টার এইটা দিবা। এই গ্যাপগুলির জন্যই কিন্তু এই মানুষগুলির সৃষ্টি। এই গ্যাপগুলিকে অফ করে দিলেই আমার মনে হয় আমাদের চলচ্চিত্র আরো ভালোর দিকে যাবে। রাজু ভাই, এই গ্যাপগুলো আসলে কিভাবে পূরণ করা যায়, আপনি কি বলবেন? আমি যেটা আগেও বলেছি আর কি, মানে সেটা আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে যৌথ প্রযোজনার যে ছবি নিয়ে ফারুক ভাইরা আপত্তি করছেন, সেই আপত্তির সাথে আমিও একমত যে এই ছবিগুলো সত্যিকার অর্থে যৌথভাবে হচ্ছে না। এগুলো অনেকাংশেই মনে হচ্ছে যে প্রতিবেশী দেশের কলাকুশলী, তাদের পরিচালক, তাদের নির্মাতাদেরকে যেন বেশি জায়গা দিয়ে এই ছবিগুলো নির্মিত হচ্ছে, যেখানে আমাদের দেশের কলাকুশলী পরিচালকদের অংশগ্রহণ খুবই কম বা প্রায় নাই বললে। এর একটা সমাধান দরকার, এবং এটাকে যারা বলছেন যৌথ প্রতারণা, সেটিও আমি একমত যে এটা যৌথ প্রতারণার মতো হচ্ছে। কিন্তু যখন আমরা বলছি যৌথ প্রতারণা, তার মানে আমাদের মধ্যে কেউ কেউ কিন্তু এই প্রতারণায় অংশগ্রহণ করেছেন। তারা জানেন যে প্রতিবেশী দেশের ছবি নিয়ম মাফিকভাবে আমাদের দেশের সিনেমা হলে এনে প্রদর্শন করা সম্ভব হবে না। সেই কারণে তারা একটা নতুন মোড়কে যৌথ প্রযোজনার নাম দিয়ে তারা এমন ধারার ছবি তৈরি করছেন। এবং খেয়াল করবেন, নবাব বা বস এই দুটি ছবি না, এর আগের গত 1-1.5 বছরের মধ্যে আরো বেশ কিছু ছবি নির্মিত হয়েছে, যেখানে আমাদের নুসরাত ফারিয়া সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন, যেগুলো আপনার যৌথ প্রযোজনার নাম দিয়ে তৈরি হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে যেগুলো এক ধরনের আমি বলবো হিন্দি ছবির একটা এন্টারটেইনমেন্ট কপি। তো এই প্রক্রিয়াটা আমরা অবশ্যই সমর্থন করি না। আমরা চাই যে আমাদের দেশের যারা কলাকুশলী, শিল্পী, পরিচালক, প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক সবাই যেন সমান অংশীদার হন, এমনভাবে একটা যৌথ প্রযোজনার নীতিমালা হোক। সেটি হচ্ছে একটি সমাধান। কিন্তু তার চেয়েও যেটি বড় প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের দেশের সিনেমাকে কি করে বিশ্বমানে আমরা নিয়ে যেতে পারি। সেটির জন্য আমি দুটো উদাহরণ দিতে চাই। গত 100 দিনের যে কাহিনী আমরা বলছি, এর মধ্যেই দুটি ঘটনা অলক্ষ্যে ঘটেছে, যেটি হয়তো অনেকে জানেন না। আমি নিজে দুটিতেই কিছুটা যুক্ত ছিলাম। একটি হচ্ছে 19 মে তারিখে ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ বলে একটি নতুন সংগঠন, যেটির প্রধান হচ্ছেন সামিয়া জামান, তার উদ্যোগে আমরা কয়েকজন মিলে কান ফেস্টিভ্যালে প্রথমবার আমরা একটি বাংলাদেশ রিসেপশন করেছি। আপনি জানেন যে কান ফেস্টিভ্যাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা চলচ্চিত্র মেলা, যেখানে বিশ্বের অনেক দেশের প্রতিনিধিরা আসেন, যেখানে অনেক দেশের বড় বড় প্যাভিলিয়ন থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের অস্তিত্ব সেখানে প্রায় নেই ধরতে গেলে। সেখানে এই প্রথমবার কিন্তু আমরা সম্ভব করেছি একটি বাংলাদেশ সিনেমা বিষয়ক একটি রিসেপশন অনুষ্ঠান করতে, যেখানে আমাদের নাসিরুদ্দিন ইউসুফ ছিলেন, আবু সাইদ ছিলেন, আমাদের বসুন্ধরা সিনেপ্লেক্সের রুহেল সাহেব ছিলেন, আমরা চলচ্চিত্র কর্মীরা ছিলাম। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা, আমি মনে করি, গৌরবজনক একটা ঘটনা হয়েছে, এবং এটিও কিন্তু গত 100 দিনের মধ্যেই ঘটেছে। আরেকটি হচ্ছে জুন মাসে আমাদের তরুণ নির্মাতা রুবায়াত হোসেনের ছবি আন্ডার কনস্ট্রাকশন ফ্রান্সে মুক্তি পেয়েছে। ফ্রান্সে প্যারিস সহ 20টি সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হয়েছে পুরো জুন মাস ধরে। এখনো জুলাই মাসে কোনো কোনো জায়গায় এখনো প্রদর্শিত হচ্ছে। আমার নিজের সুযোগ হয়েছে প্যারিসে কয়েকটি সিনেমা হলে ঘুরে ঘুরে দেখার, যে কিভাবে বাংলাদেশের ছবি আপনার এই বিদেশি দর্শকরা গ্রহণ করছেন। এবং আমি একটা মিটিংও করেছি যে এই ফ্রেঞ্চ ডিস্ট্রিবিউটররা বাংলাদেশের এই ছবি সেখানে প্রদর্শনের ব্যবস্থা করেছেন। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ছবি কিন্তু এখন বিশ্ব বাজারের সাথে সম্পৃক্ত। আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে যে আমরা যেন মানে দেশের সীমানার বাইরে পৌঁছাতে পারি, আবার দেশের সীমানার বাইরে থেকেও যেন আমরা উপাদান আমাদের ছবিতে নিয়ে আসতে পারি।
সেটা আমরা কিভাবে করতে পারি, সেই জন্য যে ক্যাপাবিলিটি বিল্ড করতে হবে, তার জন্য আমার মনে হয় যে সরকার সহ সব বড় বড় স্টেক হোল্ডারকে এখানে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ রাজু ভাই। ওমর সানী, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন, খুব সংক্ষেপে বলতে হবে। আমি একটা খুব সংক্ষেপেই বলবো, সেটা হচ্ছে দেখুন এখানে আমরা দুইজন শিল্পী আছি, অনেকেই আমাদের কমপ্লেইন করে যে আর্টিস্টের কারণে ছবি চলে না। এটা ভুল কথা। আমাদের মেকিং অফ ডাইরেকশন, মেকিং অফ স্ক্রিপ্ট, এইটার কারণেই কিন্তু ছবি চলে না। মেনে নিলাম, আমি আনডাউটলি মেনে নিলাম যে একসময় কিন্তু আমিও নাম্বার 1 ছিলাম, ফারুক ভাই ছিল, এখন স্টিল শাকিব খান আছে, সবকিছু আছে, কিন্তু তার বাইরেও কিন্তু আয়নাবাজি কিন্তু চলেছে। তার জন্য আয়নাবাজিতে কিন্তু শাকিব খান নাই, কিন্তু শুধু ডাইরেক্টর মিডিয়া এটা হওয়া উচিত, ক্যাপ্টেন অফ দ্য শিপ। কিন্তু সেখান থেকেই যদি আমরা একটা ভালো ছবি, যদি আমাদের অনেক ফারুক ভাই, আমরা অনেক ডাইরেক্টর আমাদেরকে কমপ্লেইন করে যে আর্টিস্টের কারণে ছবি চলছে না। শাকিবের ছবি কি ফ্লপ করছে না? 100% ছবি ফ্লপ করছে। যেই টাইমে শাকিবের ছবি চলার কথা সেই টাইমে তো ছবি চলে নেই। কিন্তু বিষয়টা তা না, আমাদের স্ক্রিপ্টের দিকে খেয়াল করতে হবে, মেকিং এর দিকে খেয়াল করতে হবে। শুধু আর্টিস্ট দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে আমরা হয়তো এগুলো বিষয় নিয়ে আরো আলোচনা করব। দর্শক, আমরা নিউজ আওয়ার এক্সট্রা এখানেই শেষ করছি। আগামীকাল সকালে আবারও পুনঃপ্রচার হবে, দেখার আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ।